আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। রাজনৈতিক দলগুলোর অনৈক্যে উদ্বেগ প্রকাশ করেছে উপদেষ্টা পরিষদ। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট সহ অন্যান্য বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলোকে নিজেরা আলোচনা করে ঐক্যমত্য হওয়ার আহ্বান জানানো হয়েছে। তবে দলগুলো ঐক্যমত্যে পৌঁছাতে না পারলে সরকার এই বিষয়ে সিদ্ধান্ত দেবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ দেওয়ার পর থেকে রাজনীতির ময়দানে নতুন করে অনৈক্য মাথাচাড়া দিয়ে ওঠে। গণভোটের সময় গণভোটের নোট অফ ডিসেন্ট না রাখা ইত্যাদি ইস্যুকে কেন্দ্র করে ভিন্ন মেরুতে অবস্থান নেয় প্রধান দলগুলো। এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের এই বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, রাজনৈতিক দলগুলোর এমন অনৈক্যে উদ্বিগ্ন উপদেষ্টা পরিষদ। ঐক্যমত কমিশনে দীর্ঘদিন আলোচনার পরও কয়েকটি সংস্কারের সুপারিশ বিষয়ে ভিন্নমত রয়েছে। এছাড়া গণভোট কবে অনুষ্ঠিত হবে এবং এর বিষয়বস্তু কি হবে, এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে, সেজন্য সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। তিনি বলেন, সরকার এখনই সনদ বাস্তবায়ন ইস্যুতে কোনো সিদ্ধান্ত নেয়নি। রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে ঐক্যবদ্ধ পরামর্শ দিতে কিছুটা সময় দেওয়া হয়েছে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে, সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যেভাবে আলোচনার টেবিলে বসে একমত হয়েছিল রাজনৈতিক দলগুলো, এবারও সেভাবেই এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। এই রাজনৈতিক দলগুলা, যারা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো আছে, ওনারা 15 বছর নিজেরা আলোচনা করে বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। ওনারা অত্যন্ত প্রতিকূল সময়ে একসাথে আন্দোলন করেছেন, একসাথে নির্যাতনের শিকার হয়েছেন। ওনারা স্বীয় উদ্যোগে নিজেরা আলোচনা করে আমাদেরকে একটা ঐক্যবদ্ধ নির্দেশনা দিবেন, এই প্রত্যাশা করছি। সভায় ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সরকারের অঙ্গীকার ব্যক্ত করার কথা জানান আইন উপদেষ্টা। খান আলামিন, আরটিভি, ঢাকা। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়েছে। দুপুর 12:30টায় এই বৈঠক শুরু হয়। ভার্চুয়ালি এই সভায় সভাপতিত্ব করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক শেষে বেলা 3টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। ইতিমধ্যে চেয়ারপারসনের কার্যালয়ে প্রবেশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ডক্টর AJM জাহিদ হোসেন, মির্জা আব্বাস, খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান সহ অন্যান্যরা। দলের স্ট্যান্ডিং কমিটি আছে, ওনারা আলোচনা করে চেয়ারম্যান সাহেবের উপস্থিতিতে পরবর্তী করণীয় বা নির্ধারণী সবকিছুই জানাবেন। যেহেতু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের বাইরে আছেন, তিনি গতকালকে বলেছেন যে আমরা সকল প্রস্তুতি নিচ্ছি। ইনশাল্লাহ আমাদের দৃঢ় বিশ্বাস আমরা একটা ভালো সংবাদের অপেক্ষায় থাকব। দর্শক, এই মুহূর্তে গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আছেন সহকর্মী রুদ্র রফিক। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আর রফিক, এই যে জরুরি বৈঠক চলছে, এই বৈঠকে কোন বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে, এই ব্যাপারে কোনো তথ্য জানতে পেরেছেন কিনা জানাবেন আমাদের। আফসানা, বৈঠকটি কিন্তু ইতিমধ্যে 1 ঘন্টা গড়িয়েছে, অর্থাৎ দীর্ঘ সময় ধরে কিন্তু বৈঠক চলছে। আমরা ইতিমধ্যে যেটি জানতে পেরেছি, বর্তমান যে সমসাময়িক রাজনৈতিক যে ইস্যুগুলো রয়েছে, সেই ইস্যুগুলো নিয়ে কিন্তু বিএনপির দলীয় সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে কিন্তু আলাপ আলোচনা চলছে। কিভাবে এই সংকট আসলে সমাধান করা যায় সে বিষয়ে কিন্তু আলাপ আলোচনা হচ্ছে। বিশেষ করে আপনাকে একটু জানিয়ে রাখি, বর্তমানে কিন্তু গণভোট নিয়ে রাজনৈতিক অঙ্গনে একটি অস্থিরতা চলছে, একটি সংকট চলছে। এই সংকট কিভাবে মোকাবেলা করা যায় সেটি নিয়েও কিন্তু আলাপ আলোচনা হচ্ছে। এছাড়াও কিন্তু ইতিমধ্যেই বিএনপির পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে যে ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনের কিন্তু সর্বোচ্চ যে
প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু তারা গ্রহণ করেছেন এবং গতকালকেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু দলীয় নেতাকর্মীদের এ ব্যাপারে কিন্তু নির্দেশনা দিয়েছেন। আমরা যেটি জানতে পেরেছি যে দলীয় যে প্রার্থী চূড়ান্ত করার যে বিষয়, সেই বিষয়টি নিয়েও কিন্তু আজকের এই বৈঠকে আলাপ আলোচনা হওয়ার কথা রয়েছে। তো এছাড়াও কিন্তু আরও একটি বৈঠক বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত হবে দুপুর 2:30টায়। বিভাগীয় পর্যায়ের যে সাংগঠনিক সম্পাদক রয়েছেন এবং সহ সাংগঠনিক সম্পাদক রয়েছেন তাদেরকে নিয়ে আরও একটি বৈঠক এখানে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে কিন্তু বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে আজকের এই স্থায়ী কমিটির এই বৈঠকে কি সিদ্ধান্ত হবে সেটি কিন্তু একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদেরকে জানানো হবে। বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে কিন্তু গণমাধ্যম কর্মীরা আসলে ভিড় করেছেন, তারা আসলে সবাই অপেক্ষা করছেন ভিতরে আসলে কি নিয়ে আলোচনা হচ্ছে সেটি জানার জন্য। আমরা যখন স্থায়ী কমিটির সদস্যরা আসলে কার্যালয়ে প্রবেশ করছিলেন তাদের কাছে আসলে কিন্তু জানতে চাওয়ার চেষ্টা করেছিলাম যে ভিতরে আজকে নিয়ে কি আলোচনা হবে, তবে তারা কিন্তু সুস্পষ্টভাবে আসলে কিছু বলেননি কি বিষয়ে আলোচনা হবে। বৈঠকের পরে আসলে সংবাদ সম্মেলনের মাধ্যমেই আসলে তারা জানাবেন কি বিষয়ে তারা আলোচনা করলেন। তো আফসানা, আসলে আমাদের চূড়ান্ত কি সিদ্ধান্ত হলো, বিএনপির পক্ষ থেকে কি কর্মসূচি আসছে বা কোনো ঘোষণা আসছে কিনা, সেসব বিষয়ে জানতে হলে আমাদেরকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আফসানা। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ খুব সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। গণতন্ত্রের পথে কিভাবে হাঁটবে তা নির্ভর করবে আগামী নির্বাচনের উপর, এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সোমবার সকালে আনসার ভিডিপির ভোট কেন্দ্রের নিরাপত্তা মহড়া ও ট্রেনিং পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি। বলেন, চলতি মাসেই নির্বাচন সংক্রান্ত সচেতনতামূলক ক্যাম্পেইন পুরোদমে চালু হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এআই এর অপব্যবহার রোধে একটি সেল খোলা হয়েছে, যেখানে সঠিক তথ্য যাচাই করা যাবে বলেও জানান তিনি। দক্ষিণ জোন থেকে শ্রেষ্ঠ পুরস্কার এবং সনদ গ্রহণ করতে হবে। বিশেষ করে এই ধরনের সংকটময় মুহূর্তে একটা ক্রিটিক্যাল অবস্থায় দেশ যখন রয়েছে, এখানে আমাদেরকে গতানুগতিক ধারায় কাজ করলে হবে না। আউট অফ দি ওয়ে গিয়ে যে সাধারণভাবে গতানুগতিক পন্থায় যে ধরনের কাজ হয় তার বাইরে গিয়ে আমাদেরকে কাজ সমাধান করতে হবে। সেটারই একটা নমুনা হচ্ছে এই জেনারেল সাজ্জাদের এই উদ্যোগটা। মেট্রো রেলের নকশায় ভুল, নিম্নমানের সরঞ্জাম ব্যবহার, ঠিকমতো বুঝে না নেওয়া সহ বিভিন্ন কারণে সাম্প্রতিক দুর্ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ডিএমটিসিএল এর পরিচালক ফারুক আহমেদ। তবে তদন্তের পরই নিশ্চিতভাবে দুর্ঘটনার কারণ বলা যাবে বলেও মন্তব্য করেছেন তিনি। সকালে মেট্রো রেল প্রকল্প এবং এর পরিচালনার সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমটিসিএল ব্যবস্থাপনা পরিচালক। সর্দার রাজীবের প্রতিবেদনে বিস্তারিত। সম্প্রতি রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের বিয়ারিং ভেঙে নিহত হন প্রবাসী যুবক আবুল কালাম। এরপর থেকেই মেট্রো রেলের অনিয়ম দুর্নীতি নিয়ে আলোচনা সমালোচনা চলছে বিভিন্ন মহলে। উদ্ভূত পরিস্থিতি নিয়ে সোমবার গণমাধ্যমের মুখোমুখি হন মেট্রো রেলের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ডিএমটিসিএল এর পরিচালক ফারুক আহমেদ। জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ইনসিডেন্টের পরে তো আমরা আবার পুরাটাই রিইনভেস্টিগেট করেছি, যেটা আমরা 2 মাস আগে করেছি ওটা পুরাটাই আবার রিইনভেস্টিগেট করতেছি। এখন আবার যেখানে যেখানে ব্র্যাকেট লাগানো দরকার আমরা ব্র্যাকেট লাগাই ফেলেছি ইমিডিয়েটলি, যেখানে আমরা ফিল করতেছি কোনো লেভেলের প্রবাবিলিটি আছে। উই আর নট টেকিং এনিথিং। আমার ডিএমটিসিএলের প্রথম ফিলসফি হলো পাবলিক সেফটি ফার্স্ট, নট দ্য পাবলিক কনভেনিয়েন্স। ফারুক আহমেদ বলেন, ত্রুটিপূর্ণ বিয়ারিং বাদ দেওয়া হবে, তবে বিয়ারিং এর নয়, সমস্যা রয়েছে বিয়ারিং বসানোর মধ্যে। দোষ তো বিয়ারিং এর না। প্রফেসর শামসুল হক সাহেব ভেরি ক্লিয়ারলি বলেছেন, দোষ কিন্তু বিয়ারিং এর না। বিয়ারিং যে লাগাইছে, যেভাবে লাগানো হয়েছে বা যে বুঝে নেওয়ার কথা সে বুঝে নিছে কিনা, ওইগুলি আমাদের দেখতে হবে। এ সময় ডিএমটিসিএল এর পরিচালক বলেন, মেট্রো দুর্ঘটনায় নিহত আবুল কালামের পরিবারকে দেওয়া অর্থ জীবনের মূল্য নয়, তাৎক্ষণিক সহায়তা হিসেবে দেওয়া হয়েছে। মহামান্য আদালত যেটা দিবে ওটা মানতে হবে, শিরোধার্য। এটা ব্যাপারে আমি এই ফোরামে হয়তো কোনো লেভেলের কথা বলাটাই অন্যায় আমার জন্য। সংবাদ সম্মেলনে জানানো হয়, মেট্রো রেলের মূল নকশা পরিবর্তন করা হয়েছিল, তবে নতুন কাজের ত্রুটি সমাধানে সুপারিশ করা হয়েছে। সর্দার রাজীব, RTV, ঢাকা। প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে কোটি কোটি গ্রাহক। তবে যোগাযোগের জন্য করা প্ল্যাটফর্মগুলো নানা অপরাধে ব্যবহার করছে কিছু অপরাধী চক্র।
দেশে অনলাইন ডেটিং অ্যাপের মাধ্যমে ছড়ানো হচ্ছে ভয়াবহ পর্নোগ্রাফি, যার প্রভাবে বাড়ছে যুব সমাজের অবক্ষয়। অনেকে হারাচ্ছেন সর্বস্ব। আইনশৃঙ্খলা বাহিনী বলছে সচেতনতাই পারে এ ধরনের প্রতারণার হাত থেকে বাঁচাতে। মেহেদী হাসান সুজনের ক্যামেরায় দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। এই যুবকের ছদ্মনাম আদনান, পেশায় একজন শিক্ষার্থী। একদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অবৈধ সাইটের চটকদার বিজ্ঞাপন সামনে আসে তার। কৌতূহলী হয়ে ঢুকে পড়েন তাতে। অনলাইনে স্ক্রলিং করতেছিলাম, তো তখন দেখলাম যে একটা অ্যাড আসলো, অ্যাডের ভিতরে দেখতে ক্লিক করলাম। এক পর্যায়ে এই সাইটে আসক্ত হয়ে পড়েন তিনি। সেখান থেকে বন্ধুত্ব হওয়া একটি মেয়ের সঙ্গে দেখা করতে গেলেই বাধে বিপত্তি। টাকা পয়সা রেখে দিয়ে নানান ভয়ভীতিও দেখানো হয় তাকে। তাদেরই প্লেস ছিল, তাদেরই জায়গা ছিল, তো আমি নির্দ্বিধায় গেলাম। আমি তো বুঝতে পারি না এটা একটা ফাঁদ, যার কারণে আমি গেলাম। যাওয়ার পরে দেখলাম যে বিষয়গুলো আরও কিছু ছেলে আছে যারা ভিতরের রুম থেকে চলে আসলো। আসার পরে বলল আমাকে বিভিন্ন প্রকার থ্রেট করা হলো, মেরে ফেলার হুমকি দেওয়া হলো। তারপরে ভিডিও করে রেখেছে। তারপরে আমার ফোন, মানি ব্যাগ এগুলো সব তারা নিয়ে গেল। শুধু আদনানি নয়, তার মতো অনেকেই পা দিচ্ছেন এমন প্রলোভনে, হচ্ছেন প্রতারিত। এই সাইটে কিংবা অ্যাপগুলোতে ঢুকতেই দেখা যায় নারীদের আবেদনময় ভঙ্গি। ভিডিওর মাধ্যমে শরীরের নানা অংশ প্রদর্শন করে আকৃষ্ট করা হয় তরুণদের। সাইটে গিয়ে ডিজিটাল মাধ্যমে পেমেন্ট করলেই সুযোগ মিলবে একান্তে ভিডিও কলে কথা বলার। আলহামদুলিল্লাহ ভালো। আমি তোমার কথা বলি, মন দিয়ে শুনো। যে করতে পারে সে করতে পারে, যেখানে করতে পারে না তারা বলে তো মানে এমনি হয়ে যায়। এখানে কাজ করা মেয়েদের মধ্যে একজন জানান, এডমিনদের কমিশন দিয়ে প্রতিদিন বেশ ভালোই উপার্জন হয় তাদের। যার মন চায় শুরু করে, যার মন চায় কথা বলে, শুধু ফ্রেন্ড হিসেবে কথা বলে। আর যারা করতে আসে, যারা ফালাইতে আসে, তারা তো ফালাইতে আসে। ডিএমপির মুখপাত্র বলছেন, এ ধরনের প্রতারণার অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন তারা। এইসব অ্যাপ বিভিন্ন দেশ থেকে পরিচালিত হয়। এগুলা আপনার যেহেতু ট্রান্সন্যাশনাল ক্রাইম এবং এটা অর্গানাইজড একটা ক্রাইম, এইগুলার যদি আমরা সুনির্দিষ্ট অভিযোগ পাই আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব এবং যারা এসবের সাথে জড়িত দেশে যদি কেউ থাকে তাদেরকে আইনের আওতায় অবশ্যই। শুধু আইন দিয়েই নয়, নিজেকে এবং সমাজকে ভালো রাখতে সচেতনতাই প্রয়োজন বলে মনে করেন এই কর্মকর্তা। তাদেরকে এইসব বিষয়ে সচেতন হতে হবে। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 7 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গুমের 2টি অভিযোগ জমা দিয়েছেন আওয়ামী শাসন আমলে গুমের শিকার হওয়া কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশনের কাছে লিখিত অভিযোগ করেন সাবেক এই ছাত্রদল নেতা। পরে তিনি তার 2 বারের গুম হওয়ার ঘটনা এবং নির্যাতনের বর্ণনা তুলে ধরেন। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ জুলাই আন্দোলনে রামপুরার ছাদের কার্নিশে ঝুলে থাকা ব্যক্তিকে গুলি করা সহ 2 জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে 3য় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। তাতে আমার একমাত্র অপরাধ ছিল, আমি তখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কেন্দ্রীয় সংসদের নেতা ছিলাম। আমি কী কারণে মিটিং মিছিলে অংশগ্রহণ করেছিলাম, আমি আমার কেন গণতান্ত্রিক অধিকারগুলো চর্চা করছিলাম, সেটাই ছিল তাদের অপরাধ। টাঙ্গাইলের ঘাটাইলে বাবা মুক্তার আলীর ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হয়েছে 3 বছরের মেয়ে তোহা। গেল রাত 10টার দিকে উপজেলার কাইতকাই গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে বাবা মুক্তার আলী। পরিবার জানায়, মুক্তার আলী প্রায় 1 বছর ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। ঘটনার রাতে হঠাৎ ক্ষিপ্ত হয়ে ঘুমন্ত মেয়ের গায়ে ঝাঁপিয়ে পড়েন। এরপর ছুরি দিয়ে বুক ও পেটে আঘাত করেন। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমি আসিলাম তো, আমি তো দেখলাম গো ছুরি দিয়া গাও মারছে গো। বাপে মেয়েটা মারছে, বেন ডিবিট ছিল, ডাক্তার চিকিৎসা করতেছে, কবিরাজ চিকিৎসা করতেছে। আজকে রাত্রে ছুরিটা গাও দা মেয়েটা মেরে হালাইছে। মাথায় আগে থেকে একটু ডিবি ছিল, পরে চাকু দিয়ে গাও দিয়ে মারছে। আমি ওর কাছে বিচার চাই, ওরে জানের বদল জান আমি নিবার কই আনগো, মৃত্যুর বদল মৃত্যু আমি চাই।
টাঙ্গাইলে ট্রাক সিএনজি সংঘর্ষের চালকসহ 2 জন নিহত হয়েছেন। রোববার দিবাগত রাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঘারিন্দা আন্ডারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কালিহাতী উপজেলার আকুয়া এলাকার সিএনজি চালক সাহেব আলী এবং একই উপজেলার ভোক্তা এলাকার আব্দুল আলিম। পুলিশ জানায় মাঝরাতে ঢাকাগামী সার্ভিস লেনে চলন্ত একটি ট্রাক সিএনজিটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই যাত্রী আলিম মারা যান। গুরুতর আহত অবস্থায় চালক আলীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তারও মৃত্যু হয়। টানা 3 দিনের বৃষ্টির পর ঘন কুয়াশায় ঢেকে গেছে দিনাজপুর ও কুড়িগ্রাম সহ উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকা। ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করছে যানবাহন। ঠান্ডা ও ঘন কুয়াশার কারণে সমস্যায় পড়েছেন শ্রমজীবী মানুষ। অনেকে শীতের কাপড় পরে বের হচ্ছেন কর্মস্থলে। এদিকে গেল 3 দিন বৃষ্টির পর কুড়িগ্রামে কমতে শুরু করেছে তাপমাত্রা। কুয়াশার সাথে ঠান্ডা বাতাসের কারণে অনেকেই সকালে ঘর থেকে বের হচ্ছেন না। 22 অক্টোবর থেকে শীতকালীন তাপমাত্রা রেকর্ড শুরু হয়েছে বলে জানায় আবহাওয়া অফিস। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে টাঙ্গাইলের সর্বোচ্চ 120 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। আর এই বৃষ্টিপাতের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আমন ও আগাম শীতকালীন সবজির। তবে ক্ষয়ক্ষতির তালিকা তৈরি সহ কৃষকদের পাশে থাকার আশ্বাস কৃষি বিভাগের। এদিকে চাঁপাইনবাবগঞ্জে এক রাতেই রেকর্ড 191 মিলিমিটার বৃষ্টিপাতের। এর ফলে জলাবদ্ধতায় ভোগান্তি বেড়েছে জনজীবনে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আবরার মাহি। গেল শুক্রবার রাত থেকে টাঙ্গাইলে অব্যাহত বৃষ্টির ফলে জেলার 12টি উপজেলার আমন ধান ও শীতকালীন সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক ক্ষেত আবার পানিতে তলিয়ে যাওয়ায় ধানের শীষগুলো নষ্ট হয়ে গেছে। এছাড়াও ব্যাপক ক্ষতি হয়েছে বিভিন্ন এলাকায় শীতকালীন শাকসবজির। তাই খরচ তোলা নিয়েই শঙ্কিত কৃষকরা। 15-16 বিঘা 16-17 মন করে ধান হবে, এখন মনে করেন যে 4 মনে টিকবে না। আমার যে খরচ করছি খরচই আমার উঠবে না, আমি বিশাল ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় সহ কৃষকদের পাশে থাকার কথা জানিয়েছে কৃষি বিভাগ। সম্প্রতি ভারী বর্ষণে জমিতে পানি দ্বারা আক্রান্ত হয়েছে। আমরা সরজমিনে পরিদর্শন করে আমরা কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি কিভাবে ক্ষতি পুষিয়ে দেওয়া, এবং কি আমাদের মাঠ পর্যায়ে যারা উপসহকারী কৃষি কর্মকর্তা আছেন তারা নিয়মিত মাঠ পরিদর্শন করে কৃষকদের ক্ষতি পোষণের বিষয়টা নিয়মিতভাবে পরামর্শ দিয়ে দেয়। এদিকে নীলফামারীতে গেল কয়েকদিনের টানা বর্ষণ আর দমকা হাওয়ায় উঠতি আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। আগাম আলু ও সবজির ক্ষেত নিয়েও চরম দুশ্চিন্তায় চাষিরা। আমার ওই যে 2 বিঘার মতন মাটি এখন পানি পড়ি এখন নেপ খায় পড়িয়েছে, বুঝছেন, তাতে চাউলও চাপে নাই, ওলা নষ্ট হয়ে গেল আর কি। কোটে 14-15 মন হলে কোটে এখন মনে করেন 5-6 মন হইবে, না কাটিয়েও তো উপায় নাই। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জে গেল শুক্রবার রাতে হওয়া রেকর্ড 191 মিলিমিটার বৃষ্টিপাতে জনভোগান্তির সৃষ্টি হয়েছে। অনেক এলাকার মাঠে থাকা ধান হেলে পড়েছে। এছাড়া দিনাজপুরের হিলিতে টানা 2 দিনের বৃষ্টিতে মাঠের ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় কাঙ্ক্ষিত ফসল ঘরে তুলতে পারবেন না বলে আশঙ্কা করছেন কৃষকরা। জমি লাগাইছি 10 বিঘার উপরে, 4.5 বিঘা আমার এরকম পড়ে নষ্ট হয়ে গেছে। খরচ না উঠতে পারে, খরচ বলা যাও এই অবস্থা থাকলে খরচ উঠবে না তো ভাইয়া। ভারী বৃষ্টির কারণে সার্বিক ক্ষতি পুষিয়ে নিতে সরকারের নিকট আর্থিক সহযোগিতার দাবি ক্ষতিগ্রস্ত কৃষকদের। আবরার মাহি, RTV। প্রতিষ্ঠার 60 বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি রাজবাড়ীর বিসিক শিল্পনগরীতে। নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়ে আছে শিল্পনগরীটি। 77টি প্লট নিয়ে যাত্রা শুরু করা এই শিল্পনগরের অর্ধেকের বেশিরভাগ প্লট এখনও খালি। দ্রুত এই শিল্পনগরীতে প্লট বরাদ্দ সহ অবকাঠামো উন্নয়নের দাবি উদ্যোক্তা ও ব্যবসায়ীদের। রাজবাড়ী প্রতিনিধি এম মনিরুজ্জামানের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। রাজবাড়ী পৌরসভার রামকান্তপুর এলাকায় 1964 সালে 15.28 একর জমির উপর প্রতিষ্ঠিত হয় বিসিক শিল্পনগরী। প্রতিষ্ঠার 6 দশকে মাত্র 43টি প্লট বরাদ্দ দেয়া হলেও তার বেশিরভাগই এখন রুগ্ন এবং বন্ধ। প্রথম দিকে 33টি প্রতিষ্ঠান চালু হলেও সংস্কারের অভাবে কঙ্কালসার হয়ে দাঁড়িয়ে আছে শিল্পনগরীটি। লোডশেডিং, পানি সংকট, রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা অকেজু সহ রয়েছে অনিরাপদ পরিবেশ। সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা হয় বেশিরভাগ
এলাকায় সঠিক পরিকল্পনা ও সরকারি পৃষ্ঠপোষকতা না পাওয়ায় লোকসানের মুখে প্রায় সব প্রতিষ্ঠানই বন্ধ হয়ে গেছে। চারিপার্শ্বিক পরিবেশ পরিস্থিতি দেখে এখানে আমার আর এরকম ইচ্ছা হয় নাই যে এখান থেকে একটা প্লট নিয়ে কোনো কাজকর্ম বা একটা ব্যবসা বাণিজ্য স্টার্ট করি বা চালু করি। বিসিকটা একদম অন্ধকার, বিসিকে যে রাস্তাঘাটটা, এই রাস্তাঘাটটা মানুষ চলাচল করা যায় না। উপর ফালে উঠে আমাদের অফিসের সামনের দিকে রাস্তা ভেসে মানে যাতায়াতের সমস্যা হয়। এদিকে সমস্যার কথা স্বীকার করে বরাদ্দ পেলে ধাপে ধাপে কাটিয়ে ওঠার আশ্বাস এই কর্মকর্তার। বর্তমানে আমাদের এই শিল্পনগরীতে 37টা শিল্প ইউনিট চালু আছে এবং 10টা শিল্প ইউনিট রুগ্ন এবং বন্ধ আছে। বাদ বাকি অল্প কিছু ইউনিট আছে যেগুলো মামলাধীন এবং বাস্তবায়নাধীন আছে। রুগ্ন এবং বন্ধ শিল্পের ব্যাপারে আসলে আমরা নিয়মিত সভা করা হচ্ছে তাদের সাথে চালুর ব্যাপারে। বিসিক কর্তৃপক্ষের শুধু আশ্বাস নয়, রাজবাড়ীতে পূর্ণাঙ্গ শিল্পনগরী গড়ে তুলতে সরকারি উদ্যোগের দাবি শিল্প উদ্যোক্তাদের। নাদিরা সুলতানা, RTV। অক্টোবর মাসে বাংলাদেশ ডাক বিভাগে ডিজিটাল লেনদেন সেবা নগদ এক মাসে সর্বোচ্চ লেনদেনের নতুন রেকর্ড করেছে। শেষ হওয়া এই মাসে প্রতিষ্ঠানটি 34,705 কোটি টাকার বেশি লেনদেন করেছে। অসামান্য এই অর্জন উপলক্ষে কয়েক কোটি গ্রাহকের বিশাল পরিবারের সকলকে শুভেচ্ছা জানিয়েছে নগদ কর্তৃপক্ষ। যাত্রা শুরুর পর সর্বশেষ মাসে প্রতিষ্ঠানটি নিজেদের ইতিহাসের সর্বোচ্চ লেনদেনের অঙ্ক পার করল। এর আগে চলতি বছরের মার্চে একবার মাসে 34,000 কোটি টাকার লেনদেনের অঙ্ক ছুঁয়ে যায় নগদ। নতুন এই মাইল ফলক অর্জন উপলক্ষে সকল গ্রাহক, কর্মী, উদ্যোক্তা সহ সম্পৃক্ত সকলকে অভিনন্দন জানিয়েছেন নগদের প্রশাসক মোহাম্মদ মোতাসিম বিল্লাহ। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্ত। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।